আমি জানি কে এসেছে, আমার দুই সোনামণি মৌমিতা আর রন। ফুপু, তুমি কি করে জানলে আমরা এসেছি? আমি জানি এই জন্যে যে প্রতি বছর তোমরা পয়লা বৈশাখে তোমরা মুখোশ বানিয়ে সেটা পরে অনেক আনন্দ করো। এবার করোনার জন্যে সেই 14 এপ্রিল থেকে সারা দেশ জুড়ে লকডাউন হলো, পয়লা বৈশাখের সমস্ত অনুষ্ঠান বাতিল, তোমরা কোনো আনন্দ করতে পারলে না। এখন এসছো সেই মুখোশ পরে আমাকে দেখার জন্য, তাই না? সত্যি তাই ফুপু। ফুপু, তুমি আমাদের মধ্যে কাকে বেশি ভালোবাসো? নিশ্চয়ই আমাকে। তার আগে আমাকে বলো তো, আমি আমার এই চোখকে বেশি ভালোবাসি না এই চোখকে ভালোবাসি? ফুপু, এইটা আবার কেমন প্রশ্ন? তাহলে বলো তোমাদেরই বা কেমন প্রশ্ন? হ্যাঁ, আমি কি কোনোটাকে বেশি ভালোবাসি কোনোটাকে কম ভালোবাসি? দুষ্টুগুলো, তোদের দুজনকে আমি সমান ভালোবাসি। জি জি, না আমি আসলে নেগোসিয়েশন করে কোনো কাজ নিতে চাই না। আমার কোম্পানি গুডউইল, পাস্ট এক্সপিরিয়েন্স, এগুলোতে যদি হয় হবে, তা না হলে আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমার সঙ্গে পরামর্শ করার জন্য আপনাকে ধন্যবাদ। তাহলে রাখি, আসসালামু আলাইকুম। কার সাথে কথা বলছিলে? অফিসের কাজের ব্যাপারে। কোনো ঝামেলা? না না, ঝামেলা কেন হবে? যে আইন মেনে চলে বা যারা আইন মেনে চলে তাদের তো সমস্যা হওয়ার কথা না। তা অবশ্য ঠিক। তোমার কোম্পানি সম্পর্কে এই গুডউইলটা সবাই জানে। এটা কার জন্য জানো? জানি, আপা। হ্যাঁ, আপা। এই যে বলতে বলতে আপা চলে আসে। কি করলাম? না আপা, ওর অফিস নিয়ে কথা বলছিলাম। কেন, অফিসে কোনো সমস্যা হয়েছে? বুবু, তোমার মতো বোন থাকলে কারো কোনো ঝামেলা হয় বলো? তোমার মতো ভাই যে এই বোনটাকে এভাবে আগলে রেখেছে সেটা তো বলা হচ্ছে না। শোনো শোনো, এই যে কথাটা বলতে এসেছিলাম, ওই আমান আছে না, বাড়ি থেকে ফোন করেছিল, বলল যে ওর ছোট মেয়ের বিয়ে, তো কিছু যদি আমরা মানে সাহায্য টাহায্য করতে পারি আর কি। সাহায্য? বুবু, সেই 1971 সাল থেকেই তো বোধহয় ও আমাদের বাড়িতে আছে, আমাদের জমি জমা বাড়িঘর সবকিছুই দেখাশোনা করছে। ওর মেয়ের বিয়েতে সমস্ত খরচ আমি দেব, এটা তোমাদের দায়িত্ব। ঠিক আছে, নিশ্চিন্ত হলাম ভাই। বাবা, দুদিন আগে না বিছানার চাদর বদলালি, আজকে আবার বদলাচ্ছিস কেন? খালাম্মা, আমার যে হুকুম করছে আমি তাই করতেছি। 2 দিন পর পর আপনার বিছানার চাদর বদলাইতে হইব। তোমারে হুকুম করছে না তুমি চালাকি করতেছো? না ফুপু, বাবা নিজেই বলেছে। ফুপু, জামা কাপড় বিছানাপত্র সব পরিষ্কার রাখতে হবে তো, করোনা কাল চলছে না। কিন্তু করোনার জীবাণু তো রোগীর এই নিঃশ্বাস থেকে বাতাসে বের হয়। না ফুপু, করোনা এখন তার গতি পাল্টে বাতাসের সাথেও জীবাণু ছড়াচ্ছে। তোমরা এত খবর পাও কি করে? আরে ফুপু, ইন্টারনেটে আপগ্রেডিং নিউজে তো সব ইনফরমেশন পাওয়া যায়। শুনলেন তো খালাম্মা?
কিন্তু আমি তো করোনার প্রথম ডোজ দ্বিতীয় ডোজ দুটোই নিয়েছি, আমার এত কোনো ভয় নেই। না না ফুপু, টিকা নেওয়ার পরেও সাবধান থাকতে হবে, বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাবা, আমার সোনামণিরা কত খবর জানে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, তাই নাকি? আরে আমরা কাজটা পেয়ে গেছি। ও থ্যাংক ইউ ম্যানেজার সাহেব, আপনি অনেক চেষ্টা করেছেন, অনেক পরিশ্রম করেছেন এটার পেছনে। হ্যাঁ ম্যানেজার সাহেব শোনেন, এ মাসে স্টাফের স্যালারিটা কিন্তু একটু আগে আগে দিয়ে দেবেন, আর ওই ঈদের বোনাসটা, ঠিক আছে? আপনি নিজে তদারক করবেন, ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। নাজমা, 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 কি ব্যাপার, তোমাকে এত খুশি খুশি লাগছে? আরে যে বড় কাজটার চেষ্টা করছিলাম না, কাজটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তার মানে বুঝতে পেরেছো, অনেস্টির কিন্তু এখনো দাম আছে। আরে সেটা তো আছেই, অবশ্য কিছু কিছু লোক কি করে জানো, যে কাজ পাবার জন্য অনৈতিক কিছু কাজকর্ম করে ফেলে, যাতে করে আমাদের সবারই বদনাম হয়, তাদের গুডউইলটা নষ্ট করে ফেলে। জি বুবু, আসো আসো আসো, একটা খুশির খবর আছে বুবু। ওই যে একটা বড় কাজের চেষ্টা করছিলাম না, সেই কাজটা হয়ে গেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকর, শুকর আলহামদুলিল্লাহ। এটা কিন্তু তোমার দোয়ার কারণেই হয়েছে। দোয়া তো ভাইতে সবসময় করি, কিন্তু আমি মনে করি তোর চেষ্টা, তোর সততা, তোর পরিশ্রম এগুলি তোকে এত বড় করছে। আর এসব এটা আপনার মনে হয়, কিন্তু আমাদের মনে হয় না। আমাদের মনে হয় আপনার দোয়া আর আপনার পরামর্শের জন্যই আমরা এখানে এসেছি। হয়েছে, তোমাকে আর ওর সাথে তাল দিতে হবে না। ও যেটা বলতে এসেছিলাম, ওই আমার না টাকাটা পেয়ে খুব খুশি হয়েছে, আমাদের সবাইকে না দাওয়াত দিয়েছে যাওয়ার জন্য বিয়েতে। যাওয়ার ইচ্ছে তো ছিল, কিন্তু এই করোনা পরিস্থিতিতে কি করে যাই বলো তো? পরিস্থিতি ভালো হোক, আমরা সবাই একসাথে গিয়ে ওদেরকে দোয়া করে আসবো। ঠিক আছে। এই দেখ তো, এই ড্রেসটা আমাকে কেমন মানাবে বলতো? সত্যি কথা বলবো, বল। এই ড্রেসটা পরলে তোকে পেতনির মতো লাগবে। তোর তো আমার পছন্দ কখনো পছন্দই হয় না। তুই কিছু পেলি? ভাবছি এটা বাবার জন্য কিনবো। দেখা তো। এই যে, বাবাকে এই কালার একদমই ভালো লাগবে না। এই দেখ দেখ, মাকে এই শাড়িটা কেমন লাগবে বলতো? মোটামুটি সুন্দর, কিন্তু আম্মুকে কি এটা কি পরলে ভালো লাগবে? এবার দেখ কি সুন্দর একটা শাড়ি পছন্দ করেছি ফুপুর জন্য, ভালো লাগবে না? এটা ফুপুকে অনেক ভালো লাগবে। খালাম্মা, এলো দুধটা খেয়ে এলাম। রোজ রোজ দুধ খেতে ভালো লাগে না, খাবো না। আপনি এসব কি কোন খালাম্মা? আপনি দুধটা খেলে তো খালু যেন আমারে বকবো। নিয়ে রেখে দে, বলিস খেয়েছি। না না, আমি এই মিশা কথা কবর পারুম না। সব এক দলে। আপনি এটা ঠিক করছেন, কারণ আমরা বাবাকে চাই আপনি অনেক দিন বাঁচেন, সুস্থভাবে বাঁচেন। ঠিক আছে, রেখে যা, পরে খাবো। আচ্ছা ঠিক আছে, মনে করে বললাম খাইয়ে ঘুমাই। এবার ঈদের আগে ছেলে মেয়েদের নিয়ে শপিং করতে যেতে পারলে না, যেন মন খারাপ লাগছে, তাই না? শুধু কি আমার, তোমার ছেলেমেয়েরা শপিং এ গিয়ে এই দোকান ওই দোকান সব জায়গায় ঘুরে ঘুরে পছন্দ করে করে কাপড় চোপড় কেনে। এবার সেটা হলো না আর কি। হ্যাঁ, আসলে করোনার সময় আমাদের মতো অনেকেই এরকম করতে পারছে না, শপিং এ যেতে পারছে না। কি করার বলো? আসলে আগে তো জীবন, তারপরে হচ্ছে উৎসব। যাকে তাই বলে তো আর ঈদের আনন্দ থেমে থাকবে না বাড়িতে বাড়িতে, তাই না? সেটাই। আচ্ছা, বাড়িতে তো
কাপড় চোপড় পাঠাতাম, সেটা তো এবার পাঠাতে পারছি না। এক কাজ করি, টাকা পয়সা পাঠিয়ে দিই, কি বলো? হ্যাঁ, সেটা হলে তো খুব ভালো হয়। কিন্তু জানো, তোমার ছেলেমেয়েরা মার্কেটে যেতে পারেনি বলে কি হবে? ওরা কিন্তু অন্য একটা পথ বার করে ফেলেছে। ওই যে বাবু চলে এসেছে। কি ব্যাপার? হ্যাঁ, আমাকে সব পাকড়াও করে নিয়ে আসলো তোমার ছেলে মেয়েরা। যাও ফুপু, কোথায় পাকড়াও করলাম, কি সুন্দর ধরে ধরে নিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কেন, কি কিছু কথা বলবে? আসলে ফুপু, একটা কথা বলার ছিল, তাই নিয়ে এসেছি। হ্যাঁ, তুমি কেন? আমরা ঠিক করেছি এই মার্কেটে গিয়ে কেনাকাটা না করে অনলাইনে কেনাকাটা করব। অনলাইনে কেনাকাটা? সেটা আবার কেমন? বাবু, যুগ পাল্টে গেছে না, আজকাল ছেলেমেয়েরা তো অনলাইনেই কেনাকাটা করছে। আপা, ওদের প্ল্যানটা কিন্তু খুব ভালো, মন্দ লাগবে না আপনার। আচ্ছা, তোমরা কে কি কিনবে ঠিক করেছো? বাবা, আমরা সবার জন্য চয়েস করেছি। এই মমিতা, তুই দেখা। বললাম না। এই যে দেখো ফুপু, আর আমারটা? তোমারটা ওর কাছে। আপা, সবার জন্য পছন্দ করছেন, আমার জন্য করেন নাই? করেছি করেছি, এই যে দেখো, এটা তোমার জন্য করেছি। কত সুন্দর! আমি নিজে যে পছন্দ করি, এত সুন্দর করে পছন্দ হতে পারতাম না। আপনাকে পছন্দ আছে। আগে ফুপুর জন্য পছন্দ করা শাড়িটা দেখাই, তারপর। আমারটা দেখাবার দরকার নেই, জবাকে দেখাও। না আপা, আপনারটা দেখাবার পরে জবারটা দেখাবে। তোমরা তো জানো ঈদে আমি নতুন কাপড় পরি না, তারপরে প্রত্যেকবার আগের কাপড়গুলোই তো পরে আছে, পরা হয়নি। তুমি তো আপাকে কিছুই বললে না। আসলে আমি তো বউকে জানি, আমি বুঝিয়ে বলবো। বাবা, ফুপু এবার ঈদের নতুন শাড়ি না নিলে আমরাও কেউ নিব না। আমিও নেব না বাবা। খালাম্মা, তাহলে আমারটাও লাগবে না। আচ্ছা শোনো, তোমরা তোমাদের অর্ডার দিয়ে ফেলো, ঠিক আছে? আমি তোমাদের ফুফুকে বুঝিয়ে বলবো, ওকে? আসো। বল, তুমি মন খারাপ করে আছো কেন? ওরা কি এখন ওরকম মন খারাপ করে আছে? না, ওরা তো মন খারাপ করেনি। কি করে ভালো হলো? তোমার জন্য শাড়ি কিনতে বলেছি। কেন আবার বলতে গেলে? আমি না নিষেধ করলাম, আমার কোনো শাড়ির দরকার নেই, আমি ঈদে তো শাড়ি পরি না। বাবু, তোমার শাড়ি যদি না কেনে তাহলে ওরাও তো ওদের কাপড় কিনতে চায় না, তাই বলেছি। তার তো কথা, আমার জন্য বাচ্চাগুলোর ঈদটা মাটি হবে, ওদের আনন্দগুলো। সেটা ভেবেই তো তোমার জন্য কেনার কথা বলেছি। বাবু, অতীতের কথা তুমি ভুলে যাও বাবু।
ভুলে যাব 50টা বছর, ভুলে যাব আমি? ভুলে যেতে বললে কি ভোলা যায়? ভাই, তুই তো তার সাক্ষী ছিলি। বাবু, আমি আসলে ওই কথা ভেবে তোমাকে এটা বলিনি। আসলে ঈদ মানে হচ্ছে আনন্দ, ঈদ মানে হচ্ছে খুশি। ঈদের দিনে তুমি মন খারাপ করে থাকো, আমাদের মন তো খারাপ হয়ে যায় বলো, সেটা ভেবেই বলেছি। বাবু, এতগুলো বছর একজনের কথা ভেবে ভেবেই তুমি সারাটা জীবন কাটিয়ে দিলে, সংসার পর্যন্ত করলে না। বাবু, অনেকেই তো অতীতের কথা ভুলে যায়। আমি তো অনেকে না, আমি আমি আমার কষ্ট, আমার স্মৃতি, আমার বেদনা, শুধু আমার, এখন তুই আমার। বাবু, বাবু, থাক, তোমার ভোলার দরকার নেই। তুমি শুধু মন খারাপ করে থেকো না বাবু, মন খারাপ করে থেকো না। আমাকে তোরা এই 50টা বছর আদর দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে আঁকলে রেখেছিস। আমি ভুলে যেতে চাই, ভুলে যেতে চেষ্টা করি, কিন্তু এই ঈদের দিন, এই ঈদের দিন আমি কি রে, পার্সেলগুলো যে এখনো দিয়ে গেল না, কোনো খবর পেলি? দিয়ে যাবে, দিয়ে যাবে। ওই তো মনে হয় চলে এসেছে। দাঁড়া, দেখছি। ও, আপনি? আসুন আসুন, ভিতরে আসুন। জি, আপনি বলুন স্যার, হ্যাঁ, আপনার পছন্দ করো। আচ্ছা, ঠিকই তো আছে মনে হচ্ছে। ধন্যবাদ। ঠিক আছে, চল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। চল তো দেখি পার্সেলগুলো সব ঠিক আছে কিনা। আপা, আমারটা দেখাও। এই যে, এইটা তোমারটা, কিন্তু এখন দেখা যাবে না, যে যার ঘরে গিয়ে দেখবে, আর সবাই ঈদের দিন একসাথে সবাইকে দেখাবে। আচ্ছা ঠিক আছে। আপা, অনলাইনে যেটা দেখছিলেন হেঁটে দিচ্ছে নাকি এবার পাল্টে অন্যটা দিচ্ছে? অন্যটা কেন দিবে, যেটা রেখেছি সেটাই দিয়েছে। ওই তো খালাম্মা খালু জানা কি ব্যাপার, অনলাইনে অর্ডার সব এসে গেছে নাকি? হ্যাঁ বাবা, এই যে, এটা তোমার। গুড। না না না, এখন খোলা যাবে না, ঈদের দিন সবাই খুলবে। দেখেছ, আমি বলেছিলাম না, যদের ফুফু বলেছে যদের দুটোরই বুদ্ধি বেশি। হবে না, সারাদিন তো হাতে মোবাইল নিয়ে থাকে। অনকের দিনে কেউ মোবাইল না চালিয়ে থাকতে পারে না, আর আমি নিজেও তো মোবাইল না দেখে থাকতে পারি না। আচ্ছা, তোমাদের ফুফুর কাপড়টা এনেছো? ফুফুরটা ফুপুকে আমরাই দেখাবো, ঈদের দিন সবাই দেখবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জবা, তোর যদি আর কিছু লাগে আমাকে বলিস। না খালাম্মা,
আমার আর কিছু লাগবে না। ঈদের দিনে আমি নতুন জামা পাইছি, এটা পাই আমি অনেক খুশি। চল এবার ফুপুরটা দিয়ে আসি। আর মা, এই যে এটা তোমার, খবরদার বলছি খুলবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে। আমি আসছি। আসো। তোমরা নিশ্চয়ই তোমাদের ঈদের নতুন জামা দেখাতে এসেছো। না ফুপু, আমাদের ঈদের জামা আমরা ঈদের দিনই দেখাবো। তোমার বেলায় কিন্তু ব্যতিক্রম, তোমারটা শুধু আমরাই দেখবো আর অন্য কেউ না। ফুপু, তোমার শাড়ি পছন্দ হয়নি? খুব পছন্দ হয়েছে। তুমি তো ভালো করে দেখলেই না, তাহলে পছন্দ হলো কি করে? আমার মৌমিতা, রৌনক সোনা ওরা এনেছে আর আমার পছন্দ হবে না? তাহলে নাও। রেখে যাও, আমি পরে উঠিয়ে রাখবো। তোমরা কি আমার কথায় মনে কষ্ট পেয়েছো? ফুফু, তোমার কারণে কোনোদিনও আমাদের মন খারাপ হতে পারে না। শুধু একটা কথাই তোমাকে বলতে হবে। ঈদের দিন তোমাকে নতুন শাড়ি দিলে সেটা তুমি পরতে চাও না কেন? আমাদের ছোটবেলাতেও না আমরা যে একটা জামা পেতাম সেটাই যক্ষের ধনের মতো লুকিয়ে রাখতাম যাতে কেউ দেখতে না পারে। একবার হয়েছে কি, তোমাদের আব্বা ও করেছে কি, ও জুতো এমন জায়গায় লুকিয়ে রেখেছে ঈদের দিন তো আর খুঁজে পায় না। তারপরে পুরানো সেই স্যান্ডেল পরেই ঈদ করল বসে। পরে দেখা গেল আলমারির পিছনে চিপার মধ্যে লুকিয়ে রেখেছিল যাতে অন্যরা কেউ দেখতে না পায়। কিন্তু ফুপু, আমি তো এই গল্পটা শুনতে চাইনি। আমরা জানতে চেয়েছি তোমাকে ঈদের সময় নতুন শাড়ি দিলে তুমি কেন পরতে চাও না। বলবো তোমাদের জানা উচিত, তোমাদের জানার দরকার। 1971 সাল। জি বাবা, এসো। মারে, তোর সাথে একটা জরুরি বিষয় আলাপ করতে এলাম। বসো বাবা। বলো বাবা, কি কথা? না, বলছিলাম কি, আমার কলিগরা অনেকেই তাদের ফ্যামিলি গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। শহরের পরিস্থিতি তো বুঝতেই পারছিস। মানে তোকে নিয়ে আমার যত চিন্তা। বাবা, তুমি এই কথা 25 মার্চের থেকেই বলছো, তারপরে তো কতগুলো মাস কেটে গেল।
না না, দিন দিন দেশের পরিস্থিতির যে অবনতি হচ্ছে তাতে তো দুশ্চিন্তায় আমার ঘুম হয় না রে মা। আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না বাবা। আমি জানি তুমি একজন সরকারি কর্মকর্তা, তুমিও তাদের ওয়াচে আছো। এই সব কিছু জেনে আমি এমন কোনো কাজ করব না যাতে তোমার কোনো ক্ষতি হয়। কি ব্যাপার, কাল তোমার অফিস নেই, এখনো ঘুমোতে যাচ্ছ না? কি কথা মেয়ের সাথে এখনো? হ্যাঁ, একটা জরুরি ব্যাপার নিয়ে আলোচনা করছিলাম, তুমিও শোনো। ওর সাথে আবার কি জরুরি কথা? না, অবশ্যই যে জরুরি কথা আছে। আমার কলিগরা অনেকেই তাদের ফ্যামিলি গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, অনেকেই দিয়েছে, অনেকে দিচ্ছে, সিদ্ধান্ত নিয়েছে। তা আমিও ভাবছি যে তুমি ভাবছো আমরা গ্রামে চলে যাই, তো ঠিক আছে, তুমি যদি ভালো মনে করো আমরা যাবো গ্রামে। না, আমি গ্রামে যাব না, আমি এখানেই থাকবো। কেন মিনু, তো বাবা তো আমাদের ভালোর জন্যই পাঠাচ্ছেন, কেন যাবি না? আমি যাব না, এটাই আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যেতে হবে না, যেতে হবে না। ও যখন চাচ্ছে না থাক, জোর করার কিছু নেই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 361.44 মিটারে প্রতি সেকেন্ডে 830 কিলো সাইকেলসে। কি ব্যাপার, তুমি না বললে কাল সকাল সকাল অফিসে যাবে, এখনো রাত জাগছো, ঘুমাচ্ছ না, রেডিও শুনছো? হ্যাঁ তাই তো, কালকে আবার অফিসের গাড়ি আসবে না, রিক্সায় করে অফিসে যেতে হবে। এটা আবার কি বলছো? তোমাদের দিয়ে এত জরুরি কাজ করাবে আর যাতায়াতের ব্যবস্থা করবে না, এটা কিছু হলো? দেখো, এখন ওদের হাতে জিম্মি আমরা, যেভাবে চালাবে সেইভাবেই চলতে হবে। তাই তো। আচ্ছা একটা কথা বলো তো, আমাদের মিনু মুক্তিযুদ্ধের এত খবর পায় কোত্থেকে? সাহেদের কাছ থেকে, ও তো আসে মাঝে মাঝে। ওরা না সবাই গ্রামের বাড়িতে চলে গেছে? সাহেবদের পরিবারের সবাই চলে গেছে গ্রামে, কিন্তু ও তো রয়ে গেছে, কারণ সাহেব মুক্তি বাহিনীতে যোগ দিয়েছে। হ্যাঁ, আসুন মিন্টু, তোমরা দেখি এইখানে সবাই আহেদে এখানে। শাহেদ ভাই, তুমি ঢাকা যাবে কবে? কমান্ডার যেদিন বলবে সেদিন। শোনো শাহেদ ভাই, এবার ঢাকা যাওয়ার সময় কিন্তু আমাদেরকে অবশ্যই বলে যাবে। কারণ তোমাদের কি দরকার? তুমি ঢাকায় যাবে আর আমরা জানবো না, কি বলে কাঞ্চন? শাহেদ ভাই, আমাদের অনেকে বাবা মা আত্মীয় স্বজন ঢাকা শহর থাকে, এই তাদের খোঁজ খবর নেওয়া আর কি তোমার জন্য বলা। না না, এসব কাজ করা যাবে না। কেন? আরে আমি যাই লুকিয়ে ওই হানাদারদের গোপন তথ্য সংগ্রহ করার জন্য, তারপর সেটা নিয়ে আমরা অপারেশনে যাই। না না, এসব এই মুহূর্তে সম্ভব না। সাহেব, আসলে আমরা তোমার পরীক্ষা করছিলাম, এই যুদ্ধেই তো পদে পদে বিপদ, জানোই তো। এই সময় তোমার অন্য কোনো কাজে লাগাতে পারি না আমি। অস্ত্র হাতে রসিকতাও করো না? সাহেব ভাই, রসিকতা করি, ভালোবাসা তো আর করি না। শাহেদ ভাই, এই তুমি যারা ভালোবাসো তার নামটা কি বলো তো ভাই? কে? আমি সাহেব। তুমি কেমন আছো? তুমি তাড়াতাড়ি ভেতরে এসো।
যে এসেছো কেউ টের পাইনি তো? তো সেই জন্য তো রাতেবেলা এলাম। আমি তোমার কথাই ভাবছিলাম। সেই জন্য তো আসা। কেমন আছো? আছি ভালো। কিছু খেয়েছো? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করে এসেছি। ইমরান কি ঘুমাচ্ছে? ও তো বোধহয় তোমার সাথেই থাকে না? আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে চায় না, বলে বড় হয়ে নাকি আমার সাথেই থাকবে। হ্যাঁ, বড় হলে আর এরকম করবে না। জানি ছেলেরা বড় হয়ে গেলে বদলে যায়, কিন্তু আমার বিশ্বাস ইমরান এমনই থাকবে। খালা খালু কেমন আছে? আছেন, ভালোই আছেন। আমাকে নিয়ে দুশ্চিন্তায় থাকেন। কেন, তোমাকে নিয়ে আবার দুশ্চিন্তা কিসের? দেশে মুক্তিযুদ্ধ হচ্ছে, এমন পরিস্থিতিতে আমার বয়সী মেয়েদের জন্য তো খুব একটা নিরাপদ সময় না। খালা খালু ঠিকই চিন্তা করে, তবে আমি 2 দিনের মধ্যে একটা সিদ্ধান্ত নেব। কি সিদ্ধান্ত? আর সেটা সময় হলেই জানবে। আচ্ছা বাদ দাও, এখন তোমার কথা বলো। আমি আছি, ভালোই আছি। খালি তোমাকে নিয়ে দুশ্চিন্তা হয়। হ্যাঁ, সময়টাই এমন দুশ্চিন্তার। তবে এখন মুক্তিযোদ্ধারা দেশ এবং স্বাধীনতার কথা ছাড়া আর কোনো কিছু নিয়ে চিন্তা করছে না। আজ কিছু সময় থাকছো তো? না, কিছু তথ্য জোগাড় করে মুক্তিযোদ্ধা ক্যাম্পে যেতে হবে। তুমি চলে যাবার পর তোমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা হয়। হ্যাঁ, সেটা তো হওয়াই স্বাভাবিক, আমি বুঝি। আচ্ছা, তুমি যে তথ্য সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের কাছে যাবে, হানাদার বাহিনী জেনে গেলে? সেই চিন্তা করে হাত গুটিয়ে উঠে থাকলে কি দেশ স্বাধীন হবে? আবার কবে আসবে? খুব শীঘ্রই। আমি আজকে উঠি না। সাবধানে যেও। সাবধানে বলুন না। যেভাবে টেনশন তো করছে, কি করব বলেন? ওর বাবা অফিসে গেলে টেনশনে থাকি কখন ফিরবে। হ্যাঁ, সে তো চাচ্ছি আমরা গ্রামে চলে যাই, মিনুকে এখানে রাখা আসলে ঠিক না। না, আমার মেয়ে রাজি হচ্ছে না, ও যাবে না। ভাবি, ও কোথায় বললো? ভালো কথা বলি। হ্যাঁ, ভালো থাকবে। মা কি আছে বল? পাশের বাড়ির ফিরোজাবাকে রাজাকাররা ধরে নিয়ে গেছে। তাই নাকি? বলিস কি? এই কথা শুনে অনেকেই গ্রামে চলে যাচ্ছে। যাই, আপনাকে খবরটা দিয়ে আসি। আল্লাহ, আমার মিনুকে যদি এভাবে ধরে নিয়ে যায়, আল্লাহ তুমি রক্ষা করো। কি ব্যাপার, টেনশন আছে মনে হচ্ছে? টেনশন করবো না, তোমার ছেলে বললো পাশের বাড়ির জামান ভাইয়ের মেয়ে ফিরোজাকে নাকি রাজাকাররা ধরে নিয়ে গেছে। কি সাংঘাতিক! এই ঘটনা তো এখন অহরহ ঘটছে। আমিও খুব দুশ্চিন্তায় আছি মিনুকে নিয়ে। কি যে হয়। মিনুকে নিয়ে চলে যাই গ্রামে, আমার খুব টেনশন হচ্ছে।
কিন্তু ও তো কিছুতে রাজি হচ্ছে না। আমি তো মাঝে মাঝেই বলি, কিন্তু আচ্ছা ঠিক আছে, বাদ দাও। ঈদ তো এসে গেল, কেনাকাটার কি করা যায় বলো তো? সারা দেশের কি অবস্থা, মুক্তিযুদ্ধ চলছে, এর মাঝে আবার ঈদের কেনাকাটা কিসের? এত যুদ্ধ চলছে ঠিক, জীবন তো থেমে নেই। ঈদ সামনে, ঈদ তো হবেই, কম বেশি সবাই করবে। তো কেনাকাটা যা করতে হবে আগে থেকে করে ফেললে ভালো হয় না? আচ্ছা ঠিক আছে, আমি ছেলে মেয়েকে জিজ্ঞেস করবো ওরা কি চায়। আপু, কে রে, তোকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? আবু বলেছে মার্কেটে নিয়ে আমাদের ঈদের নতুন জামা কাপড় কিনে দিবে। তুই যা, আমার কিছু লাগবে না। তোর যদি কিছু পছন্দ হয় তুই গিয়ে কিনে নিয়ে আয়। কেন তুমি কিছু কিনবে না কেন? ঈদে তো সবাই নতুন জামা কাপড় কিনে। কিন্তু এবারের ঈদ তো প্রতি ঈদের মতো না রে, দেশে মুক্তিযুদ্ধ চলছে, হানাদার বাহিনী সারা দেশে অত্যাচার নির্যাতন করছে, প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন জামা কাপড় কেনা কি ঠিক হবে? না, এটা ঠিক হবে না। এই যে কি হচ্ছে, দুই ভাই বোনে হ্যাঁ গল্প? বাবা জানতে চেয়েছে ঈদে তোমরা কে কি কেনাকাটা করতে চাচ্ছ। দেশে মুক্তিযুদ্ধ চলছে, তাই আপু কিছু কিনবে না, তাই আমিও কিছু কিনবো না। মা, দেশ স্বাধীন হলে স্বাধীন দেশে প্রথম ঈদে আমরা সবাই আনন্দ করে জামা কাপড় কিনবো, সেই আনন্দই হবে সত্যিকারের ঈদের আনন্দ। ঠিক আছে, আমি বাবাকে তাই বলছি, আমরা কেউ কোনো কেনাকাটা করবো না, স্বাধীন দেশে কিনবো। সাহেব তো শহর থেকে এখনো কোনো খবর নিয়ে এলো না। আমার মনে হয় তার ভালোবাসার মানুষের সাথে দেখা করতে গিয়ে সে দেরি করছে। হাসু, তুমি যে জানো সাহেবের কাছে ভালোবাসার চেয়ে কর্তব্য অনেক বড়, তাহলে সাহেব এত দেরি করছে কেন? এই যে আমি এসে গেছি। আমরা তো তোমার অপেক্ষায় আছি। তুমি তো জানো যে তুমি ছাড়া আমরা কোনো অপারেশনাল প্ল্যান করতে পারি না। হ্যাঁ, আমি জানতাম তোমরা সবাই চিন্তা করবে। আসলে পথে চেকপোস্ট থাকায় আমার বিকল্প পথে আসতে হয়েছে। আচ্ছা, এখন তুমি কাজের কথা বলো তো। হাইকমান্ড থেকে নির্দেশ এসছে যে ঢাকা শহরে আমরা আরো বেশি বেশি করে আক্রমণ করব। ঢাকা শহরে আক্রমণ করলে যেটা হয় যে সাধারণত পত্র পত্রিকায়, বিবিসি, ভয়েস অফ আমেরিকায় এই সংবাদটা প্রচার হয়, আমাদের সশস্ত্র মুক্তিযুদ্ধের কথা বিশ্ববাসী জানতে পারে। সাহেব ভাই, কোথায় কোথায় অপারেশন করা যায় সেটা ভেবেছেন? আমাদের এমন জায়গায় আক্রমণ করতে হবে যেন অনেক বেশি বেশি মানুষ জানতে পারে। আমার মনে হয় আমাদের রেলওয়ে, বিদ্যুৎ, বাস এসব স্টেশনগুলোতে আক্রমণ করাই ভালো। কিন্তু এসব জায়গায় দিনের বেলা অনেক পাহারা থাকে, তাই রাতের বেলা আক্রমণ করাই ভালো হবে। একদম ঠিক কথা বলেছ, আমি এরকমই চিন্তা ভাবনা করছিলাম। আমি কয়েকটা বিদ্যুৎ সাব স্টেশনের তালিকাও নিয়ে এসেছি, তার সাথে নকশা করেও নিয়ে আসছি। তাহলে তো ভালোই হয়, কিন্তু সামনে ঈদ, ঈদের আগে কি অপারেশন করা ঠিক হবে? ঈদ আমাদের কাছে জরুরি কিছু নয়, আমাদের কাছে সবচেয়ে বড় হলো দেশের স্বাধীনতা। আর এদের মধ্যে আক্রমণ করতে পারলে আমাদের জন্য অনেক ভালো হবে, কারণ শত্রুপক্ষ টনক পড়বে, হানাদারদের টনক পড়বে। সবাই জানবে যে আমরা বীরত্বের সঙ্গে হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করছি। হ্যাঁ, তাহলে তো বিষয়টা খুব ভালোই হবে। এখন শোনো, যেটা আমাদেরকে করতে হবে, ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে। শোনো, মিনু কি বলেছে জানো? এবার আর আমাদের বাড়িতে ঈদের কোনো আয়োজন হতে দেবে না, না রান্না বান্না, না কেনাকাটা। মিনু এই কথা বলেছে? বলেছে।
কারণ মুক্তিযুদ্ধ চলছে, সারা দেশের যে কি অবস্থা, এই অবস্থায় কি কারোর বাড়িতে ঈদের আয়োজন হবে? সুতরাং আমাদের বাড়িতেও হবে না। বাহ, ছেলে মেয়েদের মুখে এরকম দেশপ্রেমের কথা শুনলে তো ভালোই লাগে। আসলে আমার তো ভয় হচ্ছে, কবে মিমি বলে ফেলে যে সে মুক্তিযুদ্ধে যাবে। গেলে যাবে, এখন তো ছেলেদের পাশাপাশি মেয়েরাও মুক্তিযুদ্ধ করছে, মেয়েরাও অংশ নিচ্ছে। তুমি তো সারাদিন রেডিও শুনে শুনে ভালোই মুক্তিযুদ্ধের খবর রাখছো আজকাল। শুধু রেডিও শুনে হবে কেন, অফিসে যাই না, অফিসে সারাক্ষণ এই সমস্ত আলোচনা লেগেই আছে। আচ্ছা বলো তো, শাহেদ ছেলেটাকে তোমার কেমন লাগে? ওর বাবা মা খুব ভালো মানুষ। আমি বলছি শাহেদের কথা, আর তুমি বলছো ওর বাবা মায়ের কথা। তুমি যে কারণে বলছো আমিও সেই কারণেই বললাম, একটু গড়িয়ে আর কি। কারণ তো আছে। কি কারণ? কারণ আমি মিনুর সাথে শাহেদের ব্যাপারে কথা বলবো, ও যদি পুরোপুরি সম্মতি দেয় তাহলে আমরা আগাবো। ঠিক আছে, দেখো। হঠাৎ জরুরি তলব করে পাঠালে? বাবা মা আমাকে নিয়ে খুব দুশ্চিন্তা করছে। আগে তো করাই স্বাভাবিক, দেশের এই অবস্থায় বাবা মা তার বিবাহযোগ্য কন্যার চিন্তা তো করবেই। আর তুমি? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? ঈদের পর আমরা বিয়ে করব। তুমি সত্যি বলছো? হ্যাঁ, এটা শুধু আমার সিদ্ধান্ত নয়, আমার মা বাবারও সিদ্ধান্ত। তুমি আমাকে অনেক বড় একটা দুশ্চিন্তা থেকে বাঁচালে। দেশের জন্য মুক্তিযুদ্ধ করছি, তাই বলে তোমার কথা আমি ভুলে থাকতে পারি না। কি হয়েছে এসব? ওমা, এত বাজার কিসের জন্য? এই যে অফিস থেকে ফেরার পথে একটু করে আনলাম, কালকে ঈদ, একটু সেমাই টেমাই তো খেতে হবে নাকি। ও হ্যাঁ, শোনো, ভালো কথা, শোনো, আগে কথা শোনো। সালামত ভাই কালকে যেতে বলেছেন, আমি কিন্তু কথা দিয়েছি যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কথা দিয়েছো আর কি করবো, যাবো। ওদেরকে বলো। আচ্ছা। এই যে দেখো। ঈদ উপলক্ষে এলাম। ভালো করেছো, আমি তোমার কথাই ভাবছিলাম। এবারে ঈদটা বোধহয় ভালোই হবে, তবে খাবারের আয়োজন ছাড়া। খাবারের আয়োজন আমি আমার এক মুক্তিযোদ্ধা বন্ধুর বাড়িতে করেছি, আমরা সেখানেই খাবো। তার মানে আজই চলে যাবে? হ্যাঁ, থাকতে তো ইচ্ছে করেই, কিন্তু পরিবেশ পরিস্থিতি মানুষকে অনেক কিছুই করতে দেয় না। তাছাড়া বিয়ের আগে থাকলে মানুষ নানান কথা বলবে। বলুক না। তুমি লজ্জিত হবে এমন কোনো কাজ তো আমি করবো না।
মানুষ ভালো হয় তাই বলে এত? এই কথাটাই যদি আমি তোমাকে বলি? বলো না, আমার কথা আমারই থাক। আচ্ছা ঠিক আছে, এই নাও, এটা কি? ঈদের উপহার। মুক্তিযুদ্ধের এই সময় আমরা সিদ্ধান্ত নিয়েছি এরও কোনো কেনাকাটা করবো না। হ্যাঁ, শুধু তোমরা কেন, দেশের অধিকাংশ মানুষই এই প্রথমবারের মতো নিরানন্দে ঈদ কাটাবে। এই উৎকণ্ঠা বিভীষিকাময় পরিস্থিতিতে কোন পরিবার ঈদ উদযাপন করতে পারবে বলো? একদমই ঠিক বলেছো। দেখি আমার জন্য কি এনেছো। না, এখন দেখবে না। কেন? কাল ঈদের দিন, তুমি দেখবে, পড়বে, ঈদের আনন্দে আমি আমার ভালোবাসার মানুষকে নতুন করে আবিষ্কার করতে চাই। আমাকে নতুন করে দেখার কি আছে? কখন আসবে? সন্ধ্যায়। আমি অপেক্ষায় থাকবো। सोना दाना बाला खाना सब रहेगा, फिर सोना दाना बाला खाना सब रहेगा। फिर बाकत मुर्दा फिर आज भाई तेरी, फिर बाकत मुर्दा फिर आज भाई तेरी। हम जमीर हो जाते খালাখালু কোথায়? বাবা মা ইমরানকে নিয়ে একটু বাবার কলিগের বাসায় গিয়েছি ঈদের শুভেচ্ছা দিতে। কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কি হলো? এমন ভাবে তাকিয়ে আছো যেন জীবনে কোনোদিন দেখোনি আমাকে। শাড়িটাই তোমাকে বেশ মানিয়েছে। আমারও খুব পছন্দ হয়েছে, তবে বেশিক্ষণ পরে থাকবো না, শুধু তোমাকে দেখানোর জন্য পড়েছি। যাক, আমার দেখা তবে সার্থক হলো। বাবা মা চলে এসছে। আমরা অনেকদিন থেকেই তোমার খুঁজে আসছিলাম। এতদিন সুযোগ পাই নাই, কিন্তু আজকে পাইছি। আপনারা এখান থেকে চলে যান। আমরা যাবার জন্য আসি নাই, উপর থেকে নির্দেশ, যেভাবেই পারি মুক্তিযোদ্ধা সাহেবকে যেন গ্রেপ্তার করি। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার কথা শুনুন। আমি যা কর ক্যাপ্টেন সাহেব কইবা। চল না, আমি কিছুতেই যেতে দেবো না, আমি কিছুতেই যেতে দেবো না। তাহলে তুমি ভেতরে যাও। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সঙ্গে যাচ্ছি, কিন্তু আপনারা এই বাড়ির কারো কোনো ক্ষতি করবেন না, ওদের কোনো দোষ নেই। হ্যাঁ, এত কথা শোনানোর সময় নাই।
না, আমাকে যেতে দিব না। আমি আজকে ঈদের দিন, অন্তত ঈদের দিন আমাদেরকে মাফ করুন, ছেড়ে দিন। আমাদের কাছেই বড় না, বড় হলো আমাদের প্রিয় পাকিস্তানের শত্রু মুক্তিযোদ্ধা সাহেব। একাত্তরের এমন একটা ঈদে যে মানুষটা তার জীবন দিয়ে, রক্ত দিয়ে একটা স্বাধীন দেশ চেয়েছিল, তার সে আত্মত্যাগ, তার সেই রক্ত আমি কি করে ভুলে যাব? আমি কি করে নতুন শাড়ি পরবো এই ঈদে? না ফুপু, না। আগে জানলে আর তোমাকে এই ঈদের নতুন শাড়ি নিতে বলতাম না। 1971 20 নভেম্বর এটা ছিল এক বিভীষিকার ঈদ। আর আজ স্বাধীনতার 50 বছর পরে করোনা মহামারী এসে আমাদের ঈদের আনন্দ অনেকখানি কমিয়ে দিল। আমরা ঘরে বসে নিজেদের মতো করে ঠিকই কিন্তু আনন্দ করব। বুবু, ওদের দিয়ে এই শাড়িটা তুমি নেবে না? নিশ্চয়ই নেব। আমার সোনামণি ভালোবাসা আমার জন্য উপহার এনেছে, আমি সেটা নেব না? নিশ্চয়ই নেব। 50 বছর আগে দৃশ্যমান শত্রুর সাথে যুদ্ধ করে আমরা 71-এ জয়ী হয়েছি। আর আজ 50 বছর পরে অদৃশ্য এক শত্রুর সঙ্গে আবার যুদ্ধ করছি। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা এই যুদ্ধে জয়ী হব।